এখনো আলোর মুখ দেখেনি বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। পরিকল্পনা বাস্তবায়নে মূল বাধা ছিল বিগত সরকারের আমলে পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, দাবি উদ্যোক্তাদের। সচিবালয়ে সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল। অগ্নিকাণ্ডে সার্বিক নিরাপত্তার জন্য সিদ্ধান্ত। 15 দিনে ডিএমপির বিশেষ সেলের মাধ্যমে আবেদন করতে হবে নতুন করে। স্থবির হয়ে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটির আশ্বাসেও গলছে না বরফ। সদিচ্ছার অভাব বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। মুখ থুবড়ে পড়ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে বহু মানুষ। সকালের সময়ে সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। 20 বছরের উদ্যোগ আর 4 বছরের পরিকল্পনায় শুরু হওয়া বাস রুট রেশনালাইজেশন প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। উদ্যোক্তারা জানান, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাবই প্রকল্প বাস্তবায়নের মূল বাধা ছিল। পট পরিবর্তনের পর সেই বাধা নেই বলে আশার আলো দেখছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করে কাজ করতে হবে দায়বদ্ধতার সঙ্গে। আশরাফুল ইসলামের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। নানা কাঠঘর পুড়িয়ে ভোগান্তিহীন যাত্রী সেবা নিশ্চিত করতে রাজধানীতে 2021 সালে যাত্রা শুরু করা বাস রুট রেশনালাইজেশন প্রকল্প সফলতার মুখ দেখেনি, বরং দিন গড়ানোর সাথে সাথে যানজটের তীব্রতা বেড়ে ঢাকা হয়ে উঠেছে অসহ্য দুর্ভোগের নগরীতে। অথচ যানজটের কবলে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে বাস চালকরাও আসতে চান এক ছাতার নিচে। ভোগান্তি থেকে মুক্তি পেতে যাত্রীদের প্রত্যাশা সড়ক হয়ে উঠুক শৃঙ্খলাপূর্ণ। বাসে সিট খালি আছে, আপনি আসেন, উঠার পরে দেখি যে সিট ফাঁকা নাই। যত থামবে না, যত থামলে যানজট কমবে না। বোকা দেখে কন্ডাক্টর আমাকে বেতনই ভালো। রাজধানীর এই যানজট থেকে রেহাই পেতে বাস চালক ও যাত্রীরা উভয়ই চান বাস রুট রেশনালাইজেশনের আওতাযুক্ত হতে। তাহলে প্রতিবন্ধকতা কোথায়? কেনই বা এত বছর প্রচেষ্টা করেও এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি? প্রকল্পটির তত্ত্বাবধানে থাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর কাছেই সেই জিজ্ঞাসা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানায়, তৎকালীন পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, অবৈধ বাসে দৌরাত্ম্য, মালিকানা হারানোর ভয়ে বাস কোম্পানির অনীহা ও লেনদেনের স্বচ্ছতার অভাব ছিল প্রধান অন্তরায়। নতুন করে দায়িত্ব পাওয়া পরিবহন নেতারাও সরকারের উদ্যোগকে স্বাগত জানান। তৎকালীন যে বাস মালিক সমিতি ছিলেন, শ্রমিক যে সংগঠন ছিলেন, তাদের থেকে আমরা আর সহযোগিতা পেলাম না। এমনকি এখানে যারা আবেদন করেছেন তাদেরকে অনেক ধরনের হয়রানি হেনস্থার শিকার হতে হয়েছে। প্রতিটি কোম্পানি এবং প্রতিটি মালিককেই ডেকে কথা বলে এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগী হচ্ছি। সড়কের শৃঙ্খলা ফেরাতে এবার ছাড় দিতে নারাজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান জানান, আর নয় নৈরাজ্য, ফিটনেস না থাকলে মিলবে না লাইসেন্স। তোমরা যাকে ফিট মনে করবে তাকে সেই শুধু লাইসেন্স পাবে, যাকে ফিট মনে করবে না সে লাইসেন্স পাবে না। মে মাসের পরে আর পুরনো গাড়ি রাখবো না, আমরা রাখবো না। তবে এই বিশেষজ্ঞর মতে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করতে হলে মেট্রো কিংবা বিআরটির মতো একটা রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করতে হবে, যারা প্রতিনিয়ত সেবার মানদণ্ড পর্যবেক্ষণ করবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, এইটাও ফেল করবে, কারণ পদ্ধতিগতভাবে কোনো রেগুলেটরি অথরিটি নাই। এরকম একটা প্রতিষ্ঠান করে দায়বদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এখনই মোক্ষম সময় উদ্যোগ নেয়ার। এই সরকার ব্যর্থ হলে এ স্বপ্ন আর বাস্তবায়ন হওয়া সম্ভব নয় বলেও মনে করেন অধ্যাপক শামসুল হক। এই সরকারের সময় সাকসেসফুল না হওয়া তার মানে অত্যন্ত বেদনাদায়ক হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজারে স্থবিরতা কাটছেই না, যেতে পারছেন না হাজারো অভিবাসী প্রত্যাশী। এজন্য বাংলাদেশের ভুয়া রিক্রুটিং এজেন্সি ও মালয়েশিয়া সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ার কথা বলছে বাইরা। এদিকে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিবন্ধিত এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে পুনরায় চালু হয় মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি বছরের 31 মে পর্যন্ত দুই দেশের সরকার নির্ধারিত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 5.5 লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিয়েছেন। যদিও সরকারিভাবে 79,000 টাকা খরচ নির্ধারণ হলেও কর্মী প্রতি ব্যয় হয়েছে 5 থেকে 6 লাখ টাকা। এদিকে হাসিনা আমলে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি 15 থেকে 18,000 কর্মী।
অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর পুনরায় দেশটির শ্রমবাজার চালু নিয়ে কথা হচ্ছে। টিকিট জটিলতায় আটকে থাকাদের সহায়তার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যদিও এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখছে না বাইরা। বলেছেন যে এই 18,000 লোক কর্মীদেরকে বা 70,000 কর্মীদেরকে যাই হোক হোয়াট এভার কোয়ান্টিটি যারা যেতে পারেনি তাদেরকে উনি নেওয়ার ব্যবস্থা করবেন। প্রসেস চলতেছে, মন্ত্রণালয়ও কাজ করছে, আমাদের দূতাবাস কাজ করছে, হাইকমিশন কাজ করতেছে। এটার ঠিক দৃশ্যমান কোনো অবস্থা আমাদের কাছে এখনো হয়নি। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোরভাবে তদারকি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি আইন ভঙ্গকারীদের আইনের আওতায় আনার কথাও বলছেন। পুরো পদ্ধতিটা চলে গেছে হচ্ছে ইনফর্মাল চ্যানেলে বা আন্ডারগ্রাউন্ডে, যেটা কোনো তথ্যপত্র নাই। যাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্নভাবে টাকা পয়সা নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সংস্কারটাকে ধরে না রেখে এটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু আইন কানুন করা দরকার এবং শক্ত হাতে এই আইন কানুনগুলোকে যেন আমরা বলবৎ করতে পারি, সেই সিদ্ধান্ত এই সরকার শুরু করে দিতে পারে। অবৈধ ভিসা কেনাবেচা ও লেনদেন বন্ধ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল করা হয়েছে। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের জন্য ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ডে সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। নানা অব্যবস্থাপনার পাশাপাশি গ্যাস, পানি এবং বিদ্যুতের সংযোগ নিশ্চিত করতে না পারায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প মুখ থুবড়ে পড়ছে। স্বাধীনতার পর নগরীর বিভিন্ন স্থানে 585 একর জায়গায় 10টি প্রকল্পে 6,360টি প্লট বরাদ্দ দেয়া হলেও অধিকাংশ প্লট এখনও খালি। ব্যাংক ঋণের টাকা দিয়ে প্লট কিনে বাড়ি করতে না পেরে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। শাখাউট টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে 1963 সালে কাতালগঞ্জ এবং 1965 সালে আগ্রাবাদ আবাসিক এলাকার মাধ্যমে পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রকল্প নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু স্বাধীনতার পর নেওয়া 10টি প্রকল্প নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পর্যায়ক্রমে তা ব্যর্থতায় পরিণত হয়েছে। নগরীর অক্সিজেন এলাকায় সবচেয়ে বড় আবাসিক এলাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2008 সালে এখানকার 1700 একর জায়গার উপর তৈরি করা হয়েছে 1748টি প্লট। 16 বছর আগেই প্লট মালিকেরা তাদের প্লট বুঝে নিয়েছেন। ভূমিসহ নানা জটিলতায় এখন পর্যন্ত বিশাল এই অঞ্চলে একটি ভবনও উঠেনি। 2008 সালে প্লট পাইছি, কিন্তু এখনো আমরা বাড়িঘর করতে পারিনি। অবকাঠামো এবং নিরাপত্তা কেউ আগায় না আসলে প্লট করার মতো তো আমরা বাড়ি করার মতো সুযোগ হবে না আমাদের। 759 প্লটের চাঁদগাঁও আবাসিক, 423 প্লটের কল্পলোক আবাসিক প্রথম পর্যায় এবং 181 প্লটের চন্দ্রিমা আবাসিক এলাকার প্লট মালিকেরা নিজেদের উদ্যোগেই আবাসনের ব্যবস্থা করে নিয়েছে। নগরীর একেবারে কাছাকাছি কর্ণফুলী নদীর তীরবর্তী এই এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 1995 সালে গড়ে তুলেছিল কর্ণফুলী আবাসিক এলাকা। 52 একর জায়গার উপর তৈরি করা হয়েছিল 517টি প্লট। প্লট মালিকেরা প্লট বুঝে নিয়েছেন, কিন্তু 29 বছর পেরিয়ে গেল নানা জটিলতায় এখানে কোনো ভবন উঠেনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই আবাসিক প্রকল্প অনেকটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। এদিকে 985 প্লটের সলিমপুর আবাসিক, 1356 প্লটের কল্পলোক আবাসিক দ্বিতীয় পর্যায়ে কিছু ভবন উঠল, পরিপূর্ণ আবাসিকের রূপ পায়নি। এজন্য সিডিএর আগের পরিষদকে দায়ী করছেন এই নগরবিদ। শুধু প্লট দিলেই কিন্তু প্রকল্প চালু হয়ে যাবে না। এক্ষেত্রে তৎকালীন যারা ব্যবস্থাপনায় ছিলেন তাদের সমন্বিত কর্মোদ্যোগের একটা অভাব আমরা দেখেছি, যার ফলে হয়তো প্লট পেয়েছে, পানি পায় নাই বা বিদ্যুৎ পায় নাই।
অভিযোগ উঠেছে কোনো রকম পূর্ণাঙ্গ পরিকল্পনা ছাড়াই গড়ে তোলা হয়েছে এইসব আবাসিক এলাকার প্লট। বিশেষ করে তদবিরের মাধ্যমে বেশি আবেদনকারীকে প্লট দিতে গিয়ে প্লটের সাইজ নামিয়ে আনা হয়েছে 3 থেকে 4 কাঠায়, অথচ খরচ অনুযায়ী ভবন তুলতে প্রয়োজন ছিল 8 থেকে 10 কাঠার প্লট। ইন্ডিভিজুয়ালি একজনকে একটা প্লট দিয়ে দিলাম, তাও প্লটের সাইজ করলাম 2.5 কাঠা থেকে 3 কাঠা, 4 কাঠা, 5 কাঠা। তো এটা 5 কাঠার নিচে আসাই উচিত ছিল না যদি আপনি এই প্রজেক্টটাকে ভাইবেল করতে চান। 60 বর্গ মাইলের এই চট্টগ্রাম নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি। সিডিএর তথ্য অনুযায়ী এই নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 1 থেকে 6 তলা, 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার দাবিতে বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ বাঘাবাড়ি নৌ বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। চাঁদপুরে মেঘনা নদীতে পণ্যবাহী জাহাজে মাস্টারসহ 7 শ্রমিক হত্যার ঘটনাকে কেন্দ্র করে 4 দফা দাবিতে বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে যে লাগাতার কর্মবিরতির আজ দ্বিতীয় দিন চলছে। আমরা যদি একটু দেখাই যে সিরাজগঞ্জের যে বাঘাবাড়ি নৌবন্দরটি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দরটি বাঘাবাড়ি, সেখানে কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে এক ধরনের স্থবিরতা চলছে, কারণ সব ধরনের যে পণ্যবাহী জাহাজ চলাচল সেটি বন্ধ রয়েছে, পণ্যের লোড আনলোড কিন্তু আসলে বন্ধ রয়েছে। এই বন্দর দিয়ে উত্তরাঞ্চলে 16 জেলার জ্বালানি তেল এবং সার, কয়লা সব বিভিন্ন পণ্য কিন্তু এই বাঘাবাড়ি বন্দরে আসে। সেই যে কার্যক্রমগুলো রয়েছে এই শ্রমিক ধর্মঘটের কারণে কিন্তু সেই কার্যক্রমগুলো কিন্তু বন্ধ রয়েছে। রাষ্ট্রায়ত্ত যে তেলের ডিপো অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা 3টি যে তেলের ডিপো সেটি কিন্তু এখানে অবস্থিত এবং এখান থেকে কিন্তু এই জ্বালানি তেলগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে তেলবাহী যে জাহাজগুলো সেগুলো কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি এখানে নোঙ্গর করে রাখা হয়েছে, তেলবাহী জাহাজগুলো রাখা হয়েছে, পাশাপাশি অন্যান্য যে পণ্যবাহী জাহাজগুলো এসেছে সেগুলো কিন্তু গতকাল থেকে এক ধরনের স্থবিরতা রয়েছে, অর্থাৎ থেমে রয়েছে। কোনো প্রকার পণ্যবাহী জাহাজ চলাচল যেটি রয়েছে আনা নেওয়া সেটি কিন্তু আসলে পুরো দমে আসলে বন্ধ রয়েছে। একটু বলতে চাই যে চাঁদপুরের যে ঘটনাটি অর্থাৎ 7 জন নৌ শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনায় তাদের যে হত্যার সঠিক কারণ উদ্ঘাটন এবং নিহত অর্থাৎ যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে 20 লক্ষ টাকা অনুদান সহ নৌপথে চাঁদাবাজি বন্ধ, সেই এই যে বিভিন্ন দাবি অর্থাৎ 4 দফা দাবিতে গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে যে এই যে নৌ শ্রমিক ধর্মঘট অর্থাৎ অনির্দিষ্টকালের নৌ শ্রমিক ধর্মঘট সেটি শুরু হয়েছে এবং আজকে তার দ্বিতীয় দিন চলছে। এবং সিরাজগঞ্জের যারা নৌ শ্রমিক ফেডারেশন যারা নেতৃবৃন্দ রয়েছে তারা যেটি জানিয়েছে যে তাদের যে দাবিটি রয়েছে অর্থাৎ 4 দফা দাবি সেটি যতক্ষণ আসলে না মানা হবে, কেন্দ্র থেকে কোনো ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে নৌ ধর্মঘটটি চলছে তারা কিন্তু আসলে চালিয়ে যাবেন। এবং তাদের একটাই কথা যে তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আসলে সেই ধর্মঘটটি আসলে চালিয়ে যাবেন। একটু বলে রাখি যে নৌ শ্রমিকরা আসলে বারবারই বলছিলেন যে নৌপথে আসলে যে চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন পয়েন্টে তাদের পণ্যবাহী জাহাজগুলো আসলে থামিয়ে যে চাঁদা নেওয়া হয়, এটি কিন্তু তারা আমাদের অভিযোগ করেছে। তো এই সকল কারণে অর্থাৎ যে 4 দফা দাবি সেটির মধ্যে কিন্তু আসলে নৌপথে চাঁদাবাজি একটি অন্যতম কারণ কিন্তু আসলে তারা উল্লেখ করেছে। তো এক কথায় বলা যায় যে বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের ডাকে যে লাগাতার 4 দফা দাবিতে যে লাগাতার কর্মবিরতি সেটি কিন্তু আসলে চলছে এবং দ্বিতীয় দিনের মধ্যে স্থবির রয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। তো এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর থেকে আমার কাছে নৌ ধর্মঘটের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে। পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু, যেখানে ঘুরতে আসেন না এমন পর্যটক পাওয়া বিরল। প্রতিষ্ঠার 44 বছর কেটে গেলেও এখনও কমেনি পর্যটক ভোগান্তি, যেটি না থাকায় পাহাড়ের ঢালে নোঙর করতে হয় নৌযান। এরপর ঝুঁকি নিয়ে সেতুতে আসেন পর্যটকরা। তবে সংস্কারে বরাদ্দ নেই সাফ জবাব পর্যটন কর্পোরেশনের। অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
শীত মানে পর্যটনে ভরা মৌসুম। রাঙ্গামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। যন্ত্রচালিত নৌকায় সুবলং ঝর্ণা ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে তারা ছুটে আসেন সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে। তবে আইকনিক এই স্থানে এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখানে চলাচলের নেই কোনো রাস্তা, সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে উঠতে হয় ঝুলন্ত সেতুতে। প্রায় পা ফসকে আহত হন পর্যটকরা। অথচ এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে টোল আদায় করে পর্যটন কর্পোরেশন। এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি। এটা আসলে আমার জন্য অনেক রিস্কি, আমি না সবার জন্যই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। অবিলম্বে এই রাস্তাটাকে উন্নত করা দরকার, এখানে পাকা করা দরকার। ভালো মতো একটা ঘাট হতে হবে, আমাদের তো ঘাট তো নাই। আর আমরা বুঝে পার্কিং দিচ্ছি পাও যাওয়া আসা ওঠার অনেকটা নির্দিষ্ট ব্যবস্থা নাই। কেউ আচার খাইয়ে পড়ে, কেউ দলা খাইয়ে পড়ে। এই যখন অবস্থা তখন পর্যটক কর্পোরেশনের কর্তা জানালেন সংস্কারে বরাদ্দ নেই, তবে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। আমাদের বিবেচনায় আছে, আমরা আগামীতে এইগুলো প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধার আমি ব্যবস্থা করব। 1980 সালে 28 একর জায়গা নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙ্গামাটি। সময় সংবাদ, রাঙ্গামাটি। লক্ষ্মীপুরের কমলনগরে 1.5 কিলোমিটার একটি সড়কের 5টি স্থানে বাঁশের সাঁকো। বন্যার পানিতে ভাঙনের কবলে পড়ে এই সড়কটির বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়ে সরু হয়ে পড়েছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তিতে কয়েক হাজার বাসিন্দা। সাঁকো থেকে পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মাঝারুল আনোয়ার টিপুর রিপোর্ট। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমাটির ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বারপাড়া থেকে মানিকগঞ্জ পর্যন্ত গ্রামীণ সড়ক এটি। ভাঙ্গাচোড়া 1.5 কিলোমিটার এই সড়কে রয়েছে 5টি বাঁশের সাঁকো, যা পাড়ে দিয়ে চলাচল করে 3টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গত আগস্টে আকস্মিক বন্যায় 1.5 কিলোমিটারের সড়কটির 5টি স্থান ভেঙে খালে বিলীন হয়। ক্ষতিগ্রস্ত হয় সড়কটির প্রায় 90% অংশ। এতে উপজেলা শহরের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে 5টি বাঁশের সাঁকো নির্মাণ করে। এখানে গাড়ি আসতো, পিকআপ ভ্যান সবগুলো আসতো, কিন্তু এখন রাস্তাও চলে গেছে, রাস্তা নাই। একজন মানুষ যদি অসুস্থ হাসপাতাল নিয়ে যাইতে পারি না, রোড গার্ডের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু আনা যাওয়া করতে পারি না, চলতে পারি না, আমাদের খুব কষ্ট। জোয়ার এলেই ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করতে হয় স্থানীয়দের। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমরা মাদ্রাসে যেতে অনেক কষ্ট হয়, এখানে কতগুলো হাঁক আমরা পড়ে যাই, কখনো আমরা স্কুলে যেতে পারি না, আমরা যাইতে দিলে পড়ে যাই। সাঁকোর কারণে বাচ্চারা আসতে পারে না, অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না। এই রাস্তাটার কারণে এমনি গোড়া মাঠে ইউনিয়নটা মানুষ পানি কষ্ট পাইতেছে। অর্থ বরাদ্দের অভাবে সংস্কার করা যায়নি উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণ করা হবে। বরাদ্দ অপ্রতুল এই মুহূর্তে আমাদের কাছে, তথাপি আমরা ফান্ড অ্যালোকেট করে উপজেলা থেকে মাটি অ্যাভেলেবল হলে আমরা এখানে রাস্তা করব। আর এখানে পানি চলাচলের জন্য কালভার্ট আছে কিনা বা প্রয়োজন কিনা সেটা আমরা পর্যালোচনা করে সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব। গ্রামীণ এই সড়ক দিয়ে চরমাটিন সহ আশপাশের ইউনিয়নের প্রায় 25,000 বাসিন্দা যাতায়াত করেন। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। ফেনীতে প্রতি বছর ইটভাটায় চাহিদা 5 কোটি ঘনফুট মাটি, কিন্তু মাটির উৎস কি তা অজানা। ইটভাটার জন্য মাটি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে হবে পুকুর, খাল খনন কিংবা পতিত স্থান থেকে। তবে এসব উৎস থেকে চাহিদা মেটানো সম্ভব নয় বলেই বাধ্য হয়ে কৃষি জমির মাটির উপর নির্ভর করতে হয় বলে দাবি ইটভাটার মালিকদের। উন্নয়ন কাজে ইট বিকল্পহীন, কিন্তু পরিবেশের ভারসাম্য এবং ফসলি জমির হ্রাস রোধে বিষয়টি দায়িত্বশীল দফতরগুলোর জন্য চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট।
ফেনী শহরের এমন সব সুউচ্চ শত শত বিল্ডিং আর নানা উন্নয়নমূলক কাজ দিন দিন বেড়েই চলছে। শুধু শহর নয়, প্রবাসী অধ্যুষিত এই জেলায় রেমিটেন্সের প্রবাহে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো নির্মাণ কাজেও পিছিয়ে নেই। চাহিদা বাড়ছে এসব নির্মাণ কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ইটের, যা তৈরির অন্যতম অনুষঙ্গ মাটি। সেই মাটির যোগান দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে মাটির চাহিদা ও দাম বেড়েছে। এতে ফসল জমির উপর এর প্রভাব প্রকট হয়েছে। মাটি কাটতেছে, আমি না করছি, তারপর মাটি কাটতেছে। আমরা যদি হলো ব্রিক্সের ব্যবহারের কথা বলি, এটি যদি করা যেত তাহলে মাটি সাশ্রয় হতো, মাটির ব্যবহার হ্রাস পেত, এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হতো। 2025 সালের মধ্যে শতভাগ ব্লক ইট উৎপাদনের কথা থাকলেও তা এখন 2028 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্লক উৎপাদনকারীরা বিনিয়োগ করেও ইটের দৌরাত্বের কাছে অনেকটা অসহায়। র মেটেরিয়ালস ব্লক ইউজ করে, ওই র মেটেরিয়ালস কোনো র মেটেরিয়ালসে আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নাই, প্রত্যেকটা জিনিসে আমদানি নির্ভর। বিগত দিনে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করছি এবং যে সময়গুলো আমরা কাটাইতেছি, আমরা অনেক সমস্যার মধ্যে আছি। টাকা ইনভেস্ট করার পরে আমাদের ফিডব্যাক ছিল একেবারেই শূন্যের কোটায়। আমরা আসলে এটা আর কতদিন চালিয়ে যাব। ইটভাটা সংশ্লিষ্টদের তথ্য মতে গত বছর ফেনীতে পোড়ানো হয় প্রায় 50 কোটি ইট। প্রতি ঘনফুট মাটি থেকে তৈরি হয় 10টি ইট। 50 কোটি ইট তৈরিতে দরকার হয় প্রায় 5 কোটি ঘনফুট মাটি। জেলার শতাধিক ইটভাটার বর্তমানে চালু 70টি। এসব ভাটার মাটির যোগান দিতে প্রতি বছরই কৃষিজমির 1% হারে কমে যাচ্ছে জানায় কৃষি বিভাগ। সুনির্দিষ্ট যে নীতিমালার আলোকে যে ইটের ভাটা তৈরি, এই সমস্ত বিষয়গুলো করা উচিত এবং টপ সয়েল কাটার বিষয়টাও আইনের আওতায় এনে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। তবে ফসল জমির মাটি কম ব্যবহার হয় দাবি করে ইটভাটা সমিতির সভাপতি বলছেন, ভাটার মাটি সরবরাহের পথ আরও সহজতর না হলে এই শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। তবে কৃষিজমি রক্ষা করে উন্নয়নের ধারাবাহিকতায় ইটের উৎপাদনে নজরদারি বাড়ানো হবে বলে জানালেন জেলা প্রশাসক। কৃষিজমি নষ্ট করে মাটি নিয়ে আসতেছে, এটা এই ধরনের কথাগুলা কিন্তু আজও সত্য না। এটা একটা বিভ্রান্তমূলক তথ্য দেওয়া প্রশাসনকে। কোনো ক্রমেই কৃষিজমির টপসয়েল কর্তন করে ইটভাটার ব্যবহার, এটাকে আমরা কখনোই মেনে নিব না এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় আইনগত কঠোর ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 45টি ইটভাটার পরিবেশ ছাড়পত্র থাকলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 57টির নবায়ন আবেদন আটকে দেওয়া হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। অনলাইন নিবন্ধন সহ 14 ধরনের বিধি নিষেধ মেনে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ করতে হচ্ছে পর্যটকদের। নতুন নিয়ম অনুযায়ী ট্রাভেল পাস নিয়ে প্রতিদিন 2000 পর্যটক দ্বীপটিতে যেতে পারছেন। একই সঙ্গে করতে পারছেন রাত্রি যাপন। আর অনুমতি সাপেক্ষে কক্সবাজার থেকে প্রতিদিন সেন্ট মার্টিন আসা যাওয়া করছে পর্যটকবাহী 5টি জাহাজ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের দুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট। সূর্য না ওঠার আগেই হাজির শত শত ভ্রমণ পিপাসু। নতুন নিয়ম অনুযায়ী করতে হয় অনলাইন নিবন্ধন আর নিতে হয় ট্রাভেল পাস, যা হয়ে যাচ্ছে টিকিটের সঙ্গে। জাহাজে ওঠার আগেই প্রশাসনের কড়া তৎপরতা। ট্রাভেল পাসের পাশাপাশি পর্যটকদের হাতে প্লাস্টিক কিংবা পলিথিন আছে কিনা করা হয় তল্লাশি। দেয়া হয় সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজ চলাচলে সমস্যার কথাও বলছে জাহাজ কর্তৃপক্ষ। এইখান থেকে কক্সবাজার থেকে 6 ঘন্টার মতো লাগে। টেকনাফ হলে তো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, 2.5 ঘন্টা 3 ঘন্টায়। কিন্তু টেকনাফে যেহেতু বর্তমান পরিস্থিতিতে যাওয়া সম্ভব না, ইনানি দিয়ে গেলেও অনেক সময় কম লাগে। কখনো ভোর 6টা, কখনো 7টা কিংবা 8টা, আবার কখনো সকাল 9টায় ঘাট থেকে ছেড়ে যাচ্ছে জাহাজ। কারণ হিসাবে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, সাগরে জোয়ার দেখে ছাড়তে হচ্ছে জাহাজ। জোয়ার বাড়ার কারণে একই টাইমে জাহাজটা চালা যাচ্ছে না। সুগন্ধা বিচের বাইরে দিয়ে খারাপ ছিলেন, ওখানে পানি কম, এখানে জাহাজ নেগোসিয়েশন করতে অসুবিধা হয়। আমরা দেখে শুনে খুব কেয়ারফুলি জাহাজ চালাতে হয়। 1 নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল। তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পর 1 ডিসেম্বর থেকে শুরু হয় সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। সেন্ট মার্টিন ভ্রমণের আগে অনলাইন নিবন্ধন করা সহ এবার 14 ধরনের বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে পর্যটকদের। এসব বিধিনিষেধে দ্বীপ ভ্রমণ নিয়ে নানা কথা বলছেন পর্যটকরা।
আসার পরপরই নেমেই আবার চলে যেতে হচ্ছে। এরকম হয়েছে যে 15 মিনিট শুধু থাকতে পারছি, স্টে করতে পারছি। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যে কোনো সময় সেন্ট মার্টিনে আসবো, সেন্ট মার্টিনে যাব। টাইমটা না কমিয়ে আসলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কিভাবে কি করা যায় ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। রেজিস্ট্রেশন প্রসেসটা এটা আমার খুব ভালো লাগছে। আমার মতে বিধিনিষেধগুলো আমরা যদি অভ্যস্ত হয়ে যাই সাধারণ জনগণ, তাহলে এটা মনে হয় সেন্ট মার্টিনের জন্যই ভালো হবে। গত বছর পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন বাজার ছিল লোকে লোকারণ্য। ব্যাটারি চালিত ইজি বাইকের কারণে বাজারের ভেতরের রাস্তায় হাঁটা যেত না, কিন্তু এবার পর্যটকের সমাগম কম, বাজারও কিছুটা ফাঁকা। পর্যটনকে ঘিরে নির্মিত হোটেল রেস্তোরাঁ 50% বন্ধ। অধিকাংশ কটেজ, হোটেল, রিসোর্ট পর্যটনের জন্য প্রস্তুত নয়। ট্রলার ও স্পিড বোটেও স্থানীয়দের যাতায়াতে রয়েছে কড়াকড়ি, যা নজিরবিহীন বলছেন দ্বীপের বাসিন্দারা। ধরেন আগে বিক্রি করতাম 50-এর উপর, এখন আমরা 1000 উপর, এতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। পরিবেশের বিধিনিষেধ জড়িত আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়ে। দ্বীপের মানুষ তো এভাবে অনুমতি নিয়ে কয়দিন চলবে, কয় মাস চলবে? বর্তমানে স্থানীয়দের 2% কি হচ্ছে না পর্যটক থেকে। অনেকে নিজস্ব স্বর্ণ গহনাপাতি এগুলো বন্ধক দিয়ে হোটেলগুলো চালু করেছে সংস্কার করে। তো আমরা এই 2 মাসে এর মধ্যে যেই হারে পর্যটক আসতেছে 2000, আমরা আশঙ্কায় আছি এই টাকাও উঠে আসবে না। এদিকে পরিবেশবাদী সংগঠনগুলো বিধিনিষেধকে স্বাগত জানিয়েছে, আর পরিবেশ অধিদপ্তর বলছে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিধিনিষেধ না মানলে কঠোরতা অবলম্বন করা হবে। এমন সময়ে বিধিনিষেধটা দেওয়া হয়েছে যে সময়ে সেন্ট মার্টিন দ্বীপটা ধ্বংস হয়ে যাওয়ার পথে বসেছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কঠোর না হলে আপনি যে যার মতো করে করবেন, এটা হয় না, এবং আরেকটু সচেতনতা বাড়ানোর পরেই আমরা কঠোরতার দিকেও যেতে হবে আমাদেরকে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকলেও এবার ভ্রমণ ও রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে 2 মাস। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় দেয়া হয়েছে নানা বিধিনিষেধ, তবে এই বিধিনিষেধ অনেকটাই রয়েছে এখনো পর্যন্ত অকার্যকর। তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি যাতে পুরোপুরি কার্যকর হয় এসব বিধিনিষেধ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভোলার দূষণে মরা নদীতে পরিণত হয়েছে এক সময়কার খরস্রোতা তিতাস। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে নদীটির নাব্য ফেরানোর দাবি জানান। তিতাসের দখল ও দূষণ রোধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় প্রশাসন। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঐতিহ্যগতভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামের সঙ্গে জড়িয়ে আছে তিতাস। নদীটি নিয়ে উপন্যাস ও চলচ্চিত্রে ফুটে উঠেছিল তিতাসপাড়ের মানুষের জীবন জীবিকার গল্প। তবে বর্ষাকালে থইথই পানি আর শুষ্ক মৌসুমে শীর্ণ খালে পরিণত হয়েছে তিতাস। মাত্র 4 দশকের ব্যবধানে নাব্য হারিয়ে দখল আর দূষণের কবলে অস্তিত্ব সংকটের নদীটি। বর্তমানে ছোটখাটো যে নৌযান চলাচল করছে তাও অনেকটা প্রতিবন্ধকতা নিয়ে। স্থানীয়রা বলছেন পৌরসভার বর্জ্য খাল ও ড্রেন হয়ে নদীতে পড়ায় প্রতিনিয়ত পানি দূষণ হচ্ছে। এছাড়া প্রভাবশালীরা নদীর জায়গা ভরাট করে ছোট বড় স্থাপনা নির্মাণ করায় দিন দিন শুরু হচ্ছে তিতাস। পৌরসভার যে সম্পূর্ণ ময়লা সব কিন্তু এই তিতাস নদীতে পড়ছে। নদীর পানি আগে আমরা ব্যবহার করছি, এখন তো আর ব্যবহার করতে পারি না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দখলদারদের একটা তালিকা করা হয়েছে এবং দূষণকারীদেরও একটা তালিকা করা হয়েছে। তো দুঃখের বিষয় হলো উচ্ছেদ কার্যক্রমে এখন পর্যন্ত জেলা প্রশাসন যেতে পারেনি। পানি উন্নয়ন বোর্ড জানায় তিতাসের পাশের খালগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে, আর পৌর ও জেলা প্রশাসন বলছে দখল দূষণকারীদের চিহ্নিত করা হয়েছে, অচিরেই তাদের উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে। তিতাস খননের কোনো প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের নেই। তিতাসের পাশ দিয়ে রইস্কার বিল বা এই ছোট ছোট যেই খালগুলো আছে সেই খাল খননের একটা প্রস্তাব রয়েছে, আমাদের প্রকল্প জমা দেওয়া আছে। প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা এগুলো খননের ব্যবস্থা গ্রহণ করব। সামনে মাসিক সভা আছে, সভায় আমরা মেসিভ একটা ড্রাইভ দিয়ে কিভাবে তিতাসের পৌরসভার অংশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণ মুক্ত করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। অবৈধ দখলদারি আছে এখন 78 জন এবং দূষণকারী আছে প্রায় 32 জনের মতো। 6 মাসের মধ্যে আমরা এটা উচ্ছেদ করার জন্য একটা প্রস্তাব পাঠিয়েছি। আশা করি যে খুব তাড়াতাড়ি যদি অনুমোদিত হয় তো খুব তাড়াতাড়ি আমরা এটা করে দিয়ে একটা নদীর গতিপ্রবাহটা, পানির গতিপ্রবাহটা নরমাল করতে পারবো। নাসিরনগরের চাতলবাড়ি মেঘনা নদী থেকে সৃষ্টি হয়ে তিতাস জেলার 7টি উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে আবারও মেঘনায় পতিত হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। 5 বার বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পরও হাল ছাড়েননি খাগড়াছড়ির আমন চাষিরা। ব্যাপক ক্ষতির পরও কিছু ফসল ঘরে তুলতে পেরেছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার ঘোষণা দিয়েছে কৃষি বিভাগ। জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট।
আমন রোপণের সময় পরপর 5 বার বন্যার কবলে পড়েন খাগড়াছড়ির চাষিরা। এতে তলিয়ে যায় রোপা আমন চারা, ক্ষতিগ্রস্ত হয় জমি। পানি সরে গেলে সেই জমিতে আবারও ধান রোপণ করেন অনেক কৃষক। এবার ফসল ঘরে তুলতে পেরে খুশি তারা। আগের বারে জ্বালা যেটা ফেলাইছি ওইটা সব নষ্ট হয়ে গেছে, পরের বারে আবার জ্বালা ফেলে লাগাইছে। মোটামুটি মিডিয়াম হয়েছে, বেশিও হয় না, আগের মতন হয় না। এক কানিতে 100 আরি ধান পাই, এখন 60-70 ধরে না। দিনে আমরা 3-4 কানি মারতে পারি, এইভাবে আমাদের সংসার কাটাই আর কি। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে আনতে প্রণোদনার ঘোষণা দিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। 2000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কৃষকদেরকে আমরা পরবর্তীতে আমাদের এই যে রবি মৌসুমে তাদেরকে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি, বীজ, সার এবং নগদ টাকা আমরা অর্থ সহায়তা দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার 29,050 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 26,994 হেক্টর জমিতে, আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2,056 হেক্টর জমির ফসল। সময় সংবাদ, খাগড়াছড়ি। সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। স্টার্ন টাইম জোনের স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে সূর্যের 38 লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় এটি। মহাকাশযান থেকে পাঠানো আলোর সংকেত থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন নিরাপদে আছে এটি। সূর্য সম্পর্কে আরও জানার চেষ্টা মহাকাশ বিজ্ঞানীদের অনেক আগে থেকেই ছিল। জ্বলন্ত এই বিশাল অগ্নিকুণ্ডকে জানতে গবেষণাও চলছে প্রতিনিয়তই। এরই ধারাবাহিকতায় এবার সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব ইস্টার্ন টাইম জোন অনুযায়ী বৃহস্পতিবার সফলভাবে সূর্যের কাছে যেতে সক্ষম হয়েছে। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসা জানায় গেল মঙ্গলবার পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি সূর্যের দিকে ছুটতে শুরু করে। তখন এর গতি ছিল ঘন্টায় প্রায় 4,30,000 মাইল। যাত্রার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানটির সঙ্গে। প্রোগ্রাম করা ছিল এটি যদি সফলভাবে সূর্যের কাছাকাছি পৌঁছাতে পারে তবে আলোক সংকেত পাঠাবে। বিজ্ঞানীদের অধীর অপেক্ষা ছিল এই সংকেতটির জন্য। পরে ইস্টার্ন টাইম জোন অনুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে এই সংকেত পায় বিজ্ঞানীরা। তারা জানায় পার্কার সোলার প্রোব সূর্যের প্রায় 38 লাখ মাইল কাছাকাছি যেতে পেরেছে নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে। এ সময় যানটিকে সহ্য করতে হয়েছে 980 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরেও এটি নিরাপদে আছে বলে জানা যায়। আশা করা হচ্ছে আগামী 1 জানুয়ারি পার্কার সোলার প্রোব নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য পাঠাবে। প্রত্যাশা করা হচ্ছে এই অভিযানে মহাকাশযানটির সফলতা সূর্য সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করবে বিজ্ঞানীদের। পাওয়া যাবে নক্ষত্রটি সম্পর্কে নতুন অনেক তথ্য। সূর্যের উত্তপ্ত অঞ্চল বুঝতে সাহায্য করবে এসব তথ্য। ভূমিকা রাখবে সৌরবায়ুর উৎস শনাক্ত করতেও। কাকুলি আখতার, সময় সংবাদ। সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হওয়া নতুন বিনিয়োগ নীতি দেশটির অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের জন্য খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দ্বার। দেশটির সরকার 2030 ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে। এতে দেশটিতে বসবাসরত সাধারণ শ্রমিকরা সুযোগ কাজে লাগিয়ে সৌদিতে নিজ নামে ব্যবসা পরিচালনা করে ভাগ্য পরিবর্তন করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন এতে দেশে রেমিটেন্স পাঠানোর পরিমাণও বাড়ছে। রিয়াদ থেকে বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। 2015 সালের পর সৌদি আরবে প্রবাসীদের কর্মক্ষেত্রে শুরু হয় ব্যাপক পরিবর্তন। দেশটির সরকার প্রবাসী শ্রমিকদের জন্য একের পর এক সুযোগ সৃষ্টি করতে শুরু করে যাতে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারেন। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে সাহায্য করছে এবং অর্থনীতিকে করছে শক্তিশালী। সম্প্রতি দেশটির বুরাইদা আল গাসিম শহরে রেডিসন ব্লুতে সৌদি বিজনেস কনসালটেন্ট কর্তৃক আয়োজিত এক কর্মশালায় প্রবাসীরা জানালেন তাদের বিনিয়োগ অভিজ্ঞতার কথা, যারা গত কয়েক বছরে সাধারণ শ্রমিক থেকে নিজেদের সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সৌদি বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে ব্যবসা করতে চান অথবা ইনভেস্টমেন্ট করতে চান তার জন্য খুবই বৈধভাবে একটা ট্রাস্টেড এবং ট্রাস্টওয়ার্দি উপায়ে এখানে ইনভেস্টমেন্টের একটা সুযোগ করে দিয়েছেন এবং এটা সৌদি আরবের যে ভিশন 2030 এর একটা পার্ট হিসেবে যারা বাংলাদেশ থেকে বিনিয়োগ করতে চায় বিভিন্ন দেশে চিন্তা ভাবনা করছেন। আমি চাই সৌদি আরবে একটা ইনভেস্টারের জন্য বা বিনিয়োগের জন্য একটা নিরাপদ জায়গা। এখানে প্রশাসনিক কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সৌদি গভর্নমেন্ট খুবই আন্তরিক বিজনেসম্যানদের জন্য
তো আমি এই সুযোগটা চাই আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে এখানে বিনিয়োগ করে। প্রবাসী ব্যবসায়ীদের গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজেরও সুযোগ পাচ্ছেন নতুন আসা বাংলাদেশি শ্রমিকরা। আমি প্রথমে সৌদি এসে কফিলের আন্ডারে কাজ করছি, কাজ করার পরে নিজে ব্যবসা করলাম কফিলের নামেই। তো এখন যখন সরকার সুযোগ দিচ্ছে ওই সুযোগটা কাজে লাগিয়ে আমি নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে নিচ্ছি। কর্মশালায় জানানো হয় প্রবাসীদের জন্য সৌদি সরকারের এমন নীতির ফলে দেশের রেমিটেন্স পাঠানোর পরিমাণও বেড়েছে আগের তুলনায়। বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবেন। আরিফুর রহমান, সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এখনো আলোর মুখ দেখেনি বাস রুট রেশনালাইজেশন প্রকল্প। পরিকল্পনা বাস্তবায়নে মূল বাধা ছিল বিগত সরকারের আমলে পরিবহন নেতাদের রাজনৈতিক প্রভাব, দাবি উদ্যোক্তাদের। স্থবির হয়ে আছে মালয়েশিয়ার শ্রমবাজার, দেশটির আশ্বাসেও গলছে না বরফ। সদিচ্ছার অভাব বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকাতে কঠোর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদের। এবং মুখ থুবড়ে পড়ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধিকাংশ আবাসিক প্রকল্প। নেই গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা। প্লট কিনেও বাড়ি করতে না পেরে বিপাকে বহু মানুষ। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।